ভবিষ্যৎ তো আগেই শেষ হয়ে গেছে। লাইক 2022 সালে যখন সে মাঝপথে আফগানিস্তান সিরিজ থেকে সরে গেল। বর্তমানে যারা খেলতেছে তাদের থেকে তার এটা আমার কাছে ভালো মনে হয়েছে ধারাবাহিকতা। চোখের প্রবলেমের জন্য তার ব্যাটিং আমি দেখছি যে লাস্ট কয়েক টুর্নামেন্টে এসে ব্যাটিং এ খুব একটা তো একটা এক্সপেরিয়েন্স খেলোয়াড় দলে না থাকা, সে ফ্রান্সাইজি করিমকে দিল। পরের বছর দেখলাম যে রহিম একটু নিয়ন্ত্রণে আনা রাখার পক্ষে, কারণ আপনি দেখবেন যে ওডিআইতে লাস্ট একটা বছর আমি কেএম আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের মিস্টার কমেন্টেটরের পক্ষ থেকে একটি শো করা হচ্ছে, যেখানে আমাদের সাথে কয়েকজন বিশেষ অতিথি রয়েছেন এবং কিছু পুরাতন এবং কিছু নতুন মুখ রয়েছে। তো আমরা আমাদের পুরনো গেস্ট রাফি ভাইকে দিয়েই শুরু করতে চাবো, ধাপে ধাপে আমরা সকলের কাছে যাব। তো প্রথমে সকলকে ধন্যবাদ জানাই আমার এই শোতে আসার জন্য। তো রাফি ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো যে বিপিএল এর যে বর্তমানে চট্টগ্রাম পর্বে খেলা হচ্ছে, এখানে আপনারা 6 দিনে 12টি ম্যাচ হবে, তো চট্টগ্রাম পর্বের পিচ নিয়ে আপনি কি বলবেন রাফি ভাই? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। চট্টগ্রাম পর্ব আসলে শুরু হয়েছে, আমরা ফ্ল্যাট ট্র্যাকই দেখতে পাচ্ছি কিন্তু একেবারে, কিন্তু এটার কিছুটা বিশেষত্ব আছে। আমরা মাঠের দৈর্ঘ্যটা একটু বেশি দেখতে পাচ্ছি সিলেট এবং ঢাকায়, যেটা কিছুটা কম ছিল। এখানে 65 ইয়ার্ডের মতো মনে হচ্ছে। তো একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের খেলা হচ্ছে। এছাড়া পিচ যদি বলতে চাই, পিচে কিন্তু কিছুটা ঘাস রয়েছে মনে হচ্ছে, যে কারণে ভালো বাউন্স রয়েছে, পাশাপাশি কিন্তু ফ্ল্যাট ট্র্যাক, ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছে। তবে যতটা আমরা ময়েশ্চারের কথা চিন্তা করেছিলাম, অর্থাৎ রাতে যতটা কুয়াশা পড়ার কথা আমরা চিন্তা করেছিলাম যে বোলারদের বল গ্রিপ করতে হয়তো খুব সমস্যা হবে বিপিএল এ, তো সেটা আসলে সিলেটের থেকে কিছুটা কম হচ্ছে, যে কারণে হয়তো বোলাররা সেকেন্ড হাফে, মানে লাস্ট ম্যাচের সেকেন্ড হাফে যারা বল করছে তাদের কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না। সামনের দিকে দেখা যাক। তবে একেবারে ফ্ল্যাট ট্র্যাক, টি-20 জন্য পারফেক্ট পিচ, ভালো খেলা হচ্ছে। চিটাগাং কিংসও ভালো খেলছে তাদের হোম সয়েলে। তারা 3 নম্বরে চলে এসছে, বরিশাল ফরচুন বরিশালকে টপকে গেছে। 2 নম্বরে আছে, এছাড়া 5 ম্যাচে 4টি জয় নিয়ে। হ্যাঁ, 2 নম্বরে চলে এসছে তারা, এবং ফরচুন বরিশাল 3-এ রয়েছে। তো আসলে সিলেট পর্বের মতোই জমজমাট একটা পর্ব আমরা দেখবো আশা করছি। জি ধন্যবাদ। তো আপনার কাছে যাওয়ার আগে আমি আবার একটি আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যে বাংলাদেশ স্কোয়াডটি আছে সেটা আরেকবার বলে দেই। প্রথমে রয়েছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারপরে সৌম্য সরকার, তানজির হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হাসান ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং স্পিড স্টার নাহিদ রানা। তো চ্যাম্পিয়ন্স ট্রফির এই স্কোয়াডে আপনি কি কোনো পরিবর্তন চাচ্ছেন কিনা, এবং এই স্কোয়াডে আপনি কি দেখছেন রাফি ভাই? চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডটা হচ্ছে, আসলে বিতর্কটা হচ্ছে 2-1টা পজিশন নিয়ে, বিশেষ করে লিটন দাসের পজিশনটা নিয়ে আসলে বিতর্কটা তৈরি হয়েছে। এছাড়া তামিম ইকবালের খেলার একটা সম্ভাবনা ছিল, আমরা অনেকে অপেক্ষা ছিল, যারা তামিম ফ্যান তারা অপেক্ষা ছিল হয়তো তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরবেন। এছাড়া সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের কারণে তিনি আসলে খেলতে পারছেন না। তো এই 2-1টা জায়গা ছাড়া কিন্তু আসলে কোনো জায়গা নিয়ে কনফিউশন নাই। মানে পারভেজ ইমনের জায়গায় অনেকে লিটন দাসকে চাচ্ছেন। তবে সাম্প্রতিক লিটন দাসের যে ফর্ম, আমরা যদি লাস্ট 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ তিনি ভালো করেছেন, একটা 50 একটা সেঞ্চুরি ছিল। তো এই 2টা ইনিংস যদি বাদ দেয়, লিটন দাসের আসলে কিন্তু সাদা বলের ক্রিকেটে কোনো ফর্মে, টি-20 বলি ওয়ানডে বলি আসলে একেবারেই ফর্ম নেই। এবং যে ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন রাজশাহীর এগেনস্টে, আসলে একেবারে দুর্বল বোলিং অ্যাটাক ছিল। অনেক বলই আপনারা দেখবেন যে লিটন দাস 6 মেরেছে, এক হাত দিয়ে 6 মেরেছে, একদম হাফ ট্র্যাকের বল ছিল, ফুল টাচ বল ছিল, বা একবার হাফ বলি বল ছিল, মানে একেবারেই আসলে বলা যেতে পারে পারামহল্লার বোলিং এর মতো কিছু বোলিং আমরা দেখেছি। কিছু পার্টন বোলারদের এগেনস্টে তাকে চড়াও হতে দেখেছি। তো সবকিছু মিলিয়ে, এবং ওয়েদারটাও কিন্তু বোলারদের এগেনস্টে ছিল। এবং রাজশাহীর বোলিং অ্যাটাকটা খুব একটা ভালো না, বিশেষ করে যারা লোকাল বোলার ছিল, বিশেষ করে আমরা যদি বলি সোহাগ গাজী কিন্তু আসলে খুব একটা স্পটলাইটে নেই। শফিউল ইসলাম সুহাস তিনিও অনেকদিন খেলার বাইরে। তো এই সুযোগটা আসলে লিটন দাস নিয়েছিলেন, যদিও স্পট থেকে বাইরে চলে গিয়েছিলেন, কিছু একটা নিজের পক্ষ থেকে আসলে তার ক্যাপাবিলিটি শো করার একটা চেষ্টা ছিল। তবে এটা ভালো সাইন যে লিটন দাস আস্তে আস্তে রানে ফিরছেন।
হয়তো সামনের দিকে হয়তো যদি এটা কন্টিনিউ করতে পারেন তিনি জাতীয় দলে আসবেন। আসলে আমি খুব একটা পরিবর্তন বলতে আমি শুধু হাসান মাহমুদকে মিস করছি এই দলের। জি এখানে আপনারা জানেন যে 4টা পেসার নেওয়া হয়েছে, তো 4জন পেসারের ব্যাপারে কিছুই বলা নেই। তাসকিন তার সেরা ফর্মে রয়েছে, জি মুস্তাফিজ কিছুটা স্ট্রাগল করছে, নাহিদ রানা ভালো পরিচিত ফর্মে আমাদের রয়েছে বড় এবং পরিচিত বাংলাদেশের মুখ। জি আগামী কিন্তু তাকে দিয়ে আশা করা যাচ্ছে। তো হাসান মাহমুদ যদি এই দলে ইনক্লুড হতো এবং আমি আসলে পারভেজ ইমনের জায়গায় এনামুল বিজয়কে চাচ্ছিলাম, এটা হলে আমার মনে হয় যে পারফেক্ট একটা কম্বিনেশন হতো। আর তামিম ইকবাল যেহেতু তিনি খেলবেন না, সেক্ষেত্রে আসলে আমাদের এক্সট্রা করে বলার কিছু নেই। কোন ক্রিকেটার 17, 18 বা 19 বছর খেলার পরে যদি মনে করেন আর দেশকে আসলে তার দেওয়ার কিছু নাই, বা হয়তো একটা সিরিজের জন্য তিনি ফিরতে চাচ্ছেন না, তার রেপুটেশনের বিষয় রয়েছে, কারণ এখানে তিনি কিরকম পারফর্ম করেন সেটারও একটা বিষয় আছে। যদি ভালো পারফর্ম না করতে পারেন সেটা একটা খারাপ নেগেটিভ আলোচনা আসবে, বা দলের মধ্যে ইয়াং যারা সুযোগ পাচ্ছে তাদের হয়তো দলের একটা জায়গা স্পট পজিশন নিয়ে সমস্যা হতে পারে। তো তার ডিসিশনটা ভালো ডিসিশন, ওভারঅল ভালো টিম হয়েছে। আমি আসলে এই মুহূর্তে হাসান মাহমুদ ছাড়া আসলে টিমে কোনো পরিবর্তন আশা করছি না। জি, ধন্যবাদ আপনাকে রাফি ভাই আপনার বক্তব্যের জন্য। তো আমরা আজকে আমাদের নতুন গেস্ট রিয়াম ভাইয়ের কাছে যাব। রিয়াম ভাই, আপনার একটি সংক্ষিপ্ত পরিচয় দিলে ভালো হতো। ভালো আসসালামু আলাইকুম, আমি রিয়াম হাসান। জি ভাইয়া। আমার পেজ এবং চ্যানেলের নাম হচ্ছে যে স্পোর্টস বাই রিয়াম। জি এবং আমি এখন আমি এত ক্রিকেট অ্যানালিসিস্ট বা তেমন পর্যায়ে না, লাইক হচ্ছে আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা অনেক বছর যাবত ক্রিকেট দেখতেছি, ওই ফ্যান হিসেবেই আমার পেজটাকে কন্টিনিউ করা এবং চ্যানেলটাকে কন্টিনিউ করা। থ্যাংক ইউ গাইস। জি, ধন্যবাদ ভাই আপনাকে। যেহেতু আমাদের রাফি ভাই বলছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে, এবং স্কোয়াডটি আমি যদিও এখনই বলে দিয়েছি, তো আপনি ওভারঅল স্কোয়াড নিয়ে কি বলবেন এবং স্কোয়াডে আপনি কোনো পরিবর্তন চাচ্ছেন কিনা? রাফি ভাই যেমনটা বললো যে স্কোয়াডে তেমন একটা পরিবর্তন চাচ্ছে না, ইনফ্যাক্ট আমিও ওনার সাথে কথা মেলাতে যাচ্ছি যে আমিও চাচ্ছি না যে তেমন একটা পরিবর্তন হোক। কিন্তু আমি একটাই কথা, যে ইমনের জায়গায় রাফি ভাই বললো যে এনামূলক বিজয়কে নিলে ভালো হতো, কিন্তু আমি চাচ্ছিলাম যে লিটন দাসকে নিতে। বিকজ আমি পার্সোনালি বলতেছি, কারণ হচ্ছে যে লিটন দাস কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার জি ফার্স্ট অফ অল, আর পারভেজ এখনো ডেবুই হয় নাই ওয়ানডেতে। এবং এই যে চিটাগাং হয়ে যে খেলতেছে, ওর কিন্তু তেমন একটা বলার মতো আহামরি পারফরমেন্স নেই, লিটনের মধ্যে নাই ফার্স্টে। কিন্তু আমি পারভেজ ইমনকে কেন পিছনে খেলতেছি, বিকজ অফ লিটনের এক্সপিরিয়েন্স এর জন্য। এবং 2019 সালে ওয়ার্ল্ড কাপ বলেন, তারপর 2022 সালে তেমন একটা করতে পারেনি কিছুই, কিন্তু 2019 সালে ওয়ার্ল্ড কাপ কিন্তু সে কিন্তু ভালো খেলতেছে অবশ্যই। তো ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি লিটনকে যাচ্ছিলাম। আর বোলিং এ বলতে গেলে বলবো যে সবাই ঠিক আছে, সাকিবকে মিস করব। কারণ সাকিব যদি থাকতো তাহলে বাংলাদেশের 6 অপশনটা লাগতোই না। এখন শান্তর ক্যাপ্টেন্সি এবং যে শান্তর যে কিপিং এখন করতেছে, আমি মনে করি যে শান্ত বোলিং এ ফোকাস করা উচিত। কজ হচ্ছে যে 6 অপশন নাই কিন্তু বাংলাদেশের, আপনি কাকে নিবেন? যদি 3টা পেসার খেলান তাহলে কিন্তু মিরাজ 4 নম্বর বোলার আর রিশাদকে নামাবেন, আর 4টা পেসার খেলান রিশাদ বাদ। তো আমি ওই এতটুকুই বলবো যে আর ইমনকে ছাড়া লিটনকে নেওয়া উচিত ছিল, আর সবকিছু আবার সাকিবকে মিস করতেছি। ধন্যবাদ রিয়াম ভাই আপনার প্রথম বক্তব্য দেওয়ার জন্য আমাদের শোতে। তো আমরা আমাদের পরিচিত মুখ আকরাম ভাইয়ের কাছে যাব, যিনি গত আমাদের পডকাস্টেও বলেছিলেন যে লিটন দাস নিয়ে কিছু বলেছিলেন। তো আকরাম ভাইয়ের কাছে আমি আবার জানতে চাবো যে লিটন দাস টানা 50 সেঞ্চুরি করার পরে পরবর্তী ম্যাচে একটু খারাপ খেলেছিলেন, কিন্তু আপনি ওভারঅল কি বলবেন আবারও? আমি কোনটা বলবো, যে লিটন দাসের ব্যাপারে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা, এটাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা আমরা দেখেছি যে এই বিষয়টা। জি ভাই, যে আমরা দেখেছি তার সেঞ্চুরি পাওয়ার পরে তার ফ্যান ফলোয়াররা তাকে অনেকেই চাচ্ছেন, এবং আপনি আপনার মতামতে চাচ্ছেন কিনা? যদিও অনেকে বলছেন যে পারভেজ হাসান ইমনের জায়গায় লিটন দাসকে নেওয়া যায়। আচ্ছা, আসলে বিপিএল এর যে ম্যাচটাতে সেঞ্চুরি করলো, ওইটার সাথে আমরা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এটা মিলালে হবে না। আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কাগজে কলমের হিসাব যদি আমি করি, লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখে নাই, সেটা পুরোপুরি আমি একমত, এটা না রাখার পক্ষে। কারণ আপনি দেখবেন যে ওডিআইতে লাস্ট একটা বছর সে কিছুই করতে পারেনি, একেবারে কিছু করতে পারেনি। কাগজে কলমে তাকে না রাখার পক্ষে আমি। তবে
তার যে অভিজ্ঞতা যেটা হচ্ছে প্রত্যেকটা, আপনি যদি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল যে আমাদের ইন্টারন্যাশনাল যে লিগ গুলো হয় অথবা ইন্টারন্যাশনাল যে আমাদের যেমন ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, সবগুলো আপনার স্টেজে সে মানে আপনার টপ রান স্কোরার থাকে। সে যদি খারাপও করে আপনারা দেখবেন যে সে টপ রান স্কোরার। এখন 19 সালে তো সে অনেক ভালো খেলছে, 22 সালেও সে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের একটা ম্যাচ জিতিয়ে দিয়েছিল। একটু আগে রাফি ভাই বলছিল যে উনি খারাপ বোলারদের বিপক্ষে খুব রান করছে, তারা থাকাতে সে সেঞ্চুরি করতে পারছে, কারণ বোলার গুলো ভালো ছিল না, বাজে বল করছে। কিন্তু আপনারা দেখবেন যে যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার বিপক্ষে বুমরার বিপক্ষে সে কত বলে মাত্র মেবি 17 বলে 50 করে খেলছিল, মনে আছে কিনা ওয়ার্ল্ড কাপের ম্যাচটা? তো সে যেদিন খেলে সেদিন আসলে বোলার দেখে না, সে কিন্তু ধারাবাহিক না, যেদিন সে খেলবে সেদিন তার কি বল হলো বা কেমন সেটা দেখে না, কিন্তু সে ধারাবাহিক না। লিটন দাস হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, সে খুব ভালো ব্যাটসম্যান, সে খুব ভালো ক্রিকেট ম্যাথাতার, কিন্তু সে ভালো ধারাবাহিক না। সো আমার মতে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না রাখাটা খুব বেটার, ভালো সিদ্ধান্ত তার জন্য, ভালো সিদ্ধান্ত। সে আবার নিজেকে বুঝতে পারবে, তার কিন্তু শেষ সময় এসেছে, সে সর্বোচ্চ হয়তো আর 4-5 বছর দিতে পারবে, 4-5 বছর সে হয়তো বাংলাদেশ জাতীয় দলকে দিতে পারবে, তবে সে এই ধাক্কাটা তার জন্য ভালো হবে। আমরা দোয়া করি সে যাতে ধারাবাহিক হয়, এটাই। আমি তার যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখে নাই সেটার আমি পুরোপুরি একমত। এখন সে ভালোভাবে খেললেই ভালোভাবে তার জন্য ভালো হবে আর কি, ফর্মে ফিরে তারপর আবার দলে ঢুকবে। হ্যাঁ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি লিটন দাস খুব তাড়াতাড়ি দলে ফিরবে। তো আমরা আজকে নতুন আরেকটি গেস্টের কাছে যাব, আশরাফুল আজিম ভাই, এবং আপনার একটি ছোট পরিচয় দিবেন এবং আপনি বর্তমানে কি করছেন। ধন্যবাদ ভাই। আপনার মাইক্রোফোনটা অফ। জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আমি আশরাফুল আজিম, ক্রিকেট নিয়ে কাজ করছি অনেক দিন যাবত, প্রায় 10-15 বছর ধরে আমি ক্রিকেট রিলেটেড। কিন্তু যদি বলি খেলাধুলার সাথে, তাহলে আরো আগে থেকে ক্লাস 6-7 থেকে আমার ক্রিকেট শুরু। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর মোটামুটি ফেসবুকে নিয়মিতই লিখি, ক্রিকেট নিয়ে লিখতে ভালো লাগে আর ক্রিকেট নিয়ে জানতে ভালো লাগে। মানে ক্রিকেট আমার প্যাশন বলেন, হবি বলেন, সবকিছু। জি ভাই, ধন্যবাদ। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনার হোম টাউন কোথায় ভাইয়া? আমার হোম টাউন হচ্ছে ফেনী, আর কাজের সূত্রে আমি এখন মুন্সিগঞ্জে আছি। আমি জব করতেছি টিকে গ্রুপে। জি ভাইয়া, ধন্যবাদ। তো আপনার কাছে একটি কঠিন প্রশ্ন নিয়ে আসবো যে তামিম ইকবালের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা উচিত ছিল কিনা? আচ্ছা, এই প্রশ্নের আগে আমি একটু বিপিএল নিয়ে কথা বলতে চাই। জি বলেন। জি ভাইয়া, বলেন ভাইয়া। মানে আমাদের বিপিএল আমি দেখতেছি, আমার কাছে কেন মনে হচ্ছে যে অনেকগুলা ম্যাচে স্পোর্ট ফিক্সিং হচ্ছে, কারণ এত মাত্রাতিরিক্ত হোয়াইট বল দেখতেছি, প্লাস কিছু নো বল হচ্ছে, যে নো বল গুলা মানে অবিশ্বাস্য। জি। আর কিছু কিছু মানে ম্যাচে মনে হচ্ছে যে ম্যাচগুলো আগে থেকে নির্ধারণ করা যায় কি হচ্ছে না কি হবে এরকম। আর এটার মূল কারণ হচ্ছে বিপিএল এর ফ্রাঞ্চাইজিরা টাকা পাচ্ছে না। মানে বিপিএল এ আপনার একটা টিম যখন গঠন করা হয়, টিমে মিনিমাম 5 থেকে 10 কোটি টাকা তাদের বাজেট থাকে, কিন্তু প্রাইজ মানি সর্বোচ্চ মনে হয় 2 কোটি টাকা। এখন আপনার যদি প্রাইজ মানি কম থাকে, তাহলে একটা মানে কোম্পানি বলেন বা আপনি যদি ব্যক্তিগতভাবে ব্যবসা করেন, আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি যেটাকে ইনভেস্ট করবেন ওই টাকা থেকে প্রফিটটা যেন আসে। এখন আপনি ইনভেস্ট করতেছেন কিন্তু আপনার প্রফিট আসতেছে না, তাহলে তো সেখানে মানুষ বিনিয়োগ করতে চাবে না। অবশ্যই, এই জন্য পিছিয়ে আছে না চাওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের বিপিএল এ পিছিয়ে থাকার এটা একটা মূল কারণ। এবং বিসিবি যে কাজটা করতে পারে এখানে, বিসিবির উচিত হচ্ছে আপনার ফ্রাঞ্চাইজিদেরকে একটা লভ্যাংশ দেয়া। বিপিএল থেকে যে আয়টা হবে 50% বিসিবি রাখুক আর 50% ফ্রাঞ্চাইজিদের মধ্যে ভাগ করে দেখ। তাহলে ভাগ করে দিলে একটা সুবিধা কি, যে আমাদের প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, এটা নিয়ে যে কথা। বিপিএল এ তখন বিসিবি কি করবে, যে ফ্রাঞ্চাইজিটা টাকা দিচ্ছে না, বিপিএল এর যে প্লেয়াররা তাদের ফ্রাঞ্চাইজিতে কি হবে, যাদেরকে টাকা দিবে না, তখন বিসিবি তাদের এই লভ্যাংশ থেকে ওই প্লেয়ারদের পেমেন্ট করে দিবে। পেমেন্ট করলে কি হয়, তাহলে প্লেয়াররা নিশ্চয়তা পাচ্ছে যে আমরা টাকা পাবো, ফ্রাঞ্চাইজি যদিও না দেয় বিসিবি দিবে, এবং বিসিবি দিলে আমরা তখন কি হবে, ভালো ভালো প্লেয়ার আসতে এনকারেজ বোধ করবে আমার মনে হয়। কিন্তু আমরা সেটা না করি, বিসিবি সেটা না করে, বিসিবি কি করতে, আর সবচেয়ে বড় কথা, ফ্রাঞ্চাইজিদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিচ্ছে না, বা ওরা যে অন্যান্য মার্কেট থেকে তাদের টাকা তুলে আনবে যে স্পন্সরদের থেকে,
সেটাও সুযোগ পাচ্ছে না। জি, এমনই হচ্ছে। যেমন ঢাকার ফ্রাঞ্চাইজি প্রতিনিয়ত কতবার চেঞ্জ জানি হচ্ছে। চেঞ্জ হচ্ছে। এবার দিল নায়ক সাকিব খানকে, এর আগে ছিল সম্ভবত বসুন্ধরা, বেক্সিমকো সরি সম্ভবত। সালমান এফ রহমান ছিল, জি, জি, বেক্সিমকো জি। গ্রুপ ছিল। এর আগে ছিল হচ্ছে কি জানি ওই লোকটার নাম ভুলে গেলাম, ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর মালিক যিনি ছিলেন আর কি। তারপরে জি, আবার আরেকটা গ্রুপ ছিল। জি, অনেকদিন যাবত আসলে বিপিএল এর খবর রাখি না, তো জি, ওই জি, জন্য ভালো বলতে পারতেছি না। মূলত ফ্রাঞ্চাইজিদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, মিনিমাম 5 থেকে 10 বছর, যেন তারা লভ্যাংশটা তুলে আনতে পারে, বিনিয়োগ করলে যেন তাদের আয় আসে। কিন্তু সেটা না করে তারা কি করে, আজকে করিমকে দিচ্ছে, কালকে রহিমকে দিচ্ছে। জি, আমরা এরকম করলে বাংলাদেশের বিপিএল, আর বিপিএল হওয়ার আগে আরেকটা টুর্নামেন্ট যাবে, এবার যেরকম হলো এনসিএল, এরকম জি, একটা টি-20 টুর্নামেন্ট প্রতি বছর অবশ্যই থাকা দরকার। উচিত। ওইখান থেকে তারা ভালো করবে, তাদেরকে নিলামে ওঠা উচিত। আর আমার মনে হয় প্লেয়ার ড্রাফটটা তুলে দিয়ে নিলামের ব্যবস্থা করলেই ভালো, সেটা 10 লাখ হোক 20 লাখ হোক জি, একটা নিলামে, তাহলে প্লেয়াররা, কারণ প্লেয়ার ড্রাফট করলে ধরেন লটারির মধ্যে আমার এই ফ্রাঞ্চাইজিটা ভালো লাগলো না, হুট করে পড়ে গেলাম এই ফ্রাঞ্চাইজির মধ্যে, জি, তা বা অবশ্যই। ওইটা না রাখা উচিত, প্লেয়ার ড্রাফটটা তুলে দেওয়া উচিত আমার ব্যক্তিগত মতামতকে। আর আমরা নিজের একটা কথা বলি, আমরা নিজেও আমাদের এলাকায় একটা টুর্নামেন্ট করি, ওইটাতে আমরা মানে নিলামে রাখি, জি, মানে প্রত্যেকটা টিমকে 5 থেকে 10 হাজার টাকা বাজেট করে দিই, এর অবশ্যই। মধ্যে প্লেয়ার কিনতে হবে। জি, জি। একটা টার্গেট রাখতে হয়, কারণ খেলাটার টার্গেট রাখা মানে নিয়ন্ত্রণের এরকম বিষয়টা হলে কাজে কি দেয়। সুবিধা কি, প্লেয়াররা উৎসাহ বোধ করলো। অবশ্যই। আবার বিপিএল আগে যদি যে টুর্নামেন্টটা হয়, ওই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য সবাই মুখিয়ে থাকবে। কিন্তু ওইটা না করলে আমাদের ক্রিকেটে কোনো লাভ হবে না। দিন শেষে হয়তো ফ্রাঞ্চাইজিরা জুয়া টুয়ার আয়োজন করে কিছু টাকা আয় করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ক্রিকেটের কোনো বেনিফিট হবে কিনা আমি জানি না, আহ, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট। জি, আর আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, তামিম তামিম ইকবাল ইকবাল। 25 সালের হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার রাখে, কিনা? যোগ্যতা রাখে কিনা। জি, সত্যি কথা বলতে কি, তামিমের এখন যে বয়স প্লাস গত 1 বছর সে ছিল না ছিল টিমে, না। হুট করে তাকে আসলে এই টিমে রাখা উচিত না, আমার ব্যক্তিগত মতামত। গত একটা বছর যদি সে টিমের সাথে থাকতো, তাহলে ওনাকে আমার মনে হয় বিবেচনা করা যেত, কিন্তু বাট উনি গত একটা বছরে ছিল না। এখন টিমটা মোটামুটি আমার মনে হয় স্টেবল আছে, এই টিমে তামিমের এখন আর প্রয়োজন নাই, আমার ব্যক্তিগত মত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা লাস্ট কিছুদিন ধরে দেখছিলাম যে তামিমের সাথে একটি অ্যালেক্স হেলসের ঘটনা ঘটেছে, এবং লাস্ট 2 দিন আগে সাব্বির রহমানের সাথে একটি ঘটনা ঘটেছে। তো সাব্বির রহমান বর্তমানে ফর্মে এসেছেন, এবং কিন্তু তিনি যেই দলে রয়েছেন ঢাকার টিমে, ঢাকায় লাস্ট 3 বছর ধরে আমাদের সুজন সাহেবকে আপনার কোচে রাখছেন, যার কারণে আমরা বিগত একটানা হারের উপরেই রয়েছি, এবং ঢাকার ম্যানেজমেন্ট কি করছে আমরা তা জানি না। তো রিয়াম ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, এই মুহূর্তে রিয়াম ভাই সম্ভবত নেই আমাদের সাথে। তো ভাই আজিম ভাই, আপনার কাছে তামিম রিলেটেড আরেকটি কোশ্চেন করবো, যে তামিমের ব্যবহার, বিশেষ করে সাব্বির আসলে সাথে যে ঘটনাটি আমি ঘটেছিল। আমি নিজে আমি নিজে হতাশ তামিমের আচরণ দেখি। তামিমের এখন যে বয়স, একটা সিনিয়র প্লেয়ার মোস্ট একটা। জি, সিনিয়র সিটিজেনদের মধ্যে তামিম একজন, এবং জি, তামিমের যে উদ্ধত্যপূর্ণ আচরণ, এটা হতাশ করতেছে। এবং তার থেকে জুনিয়ররা কি শিখবে, অবশ্যই। তার এখন মেচিউর আচরণ করা উচিত। আর বিশেষ করে সাব্বিরও একটু আচরণগত প্রবলেম আছে, এটা সমস্যা আমরা সবাই কেসে রয়েছে। জানি। তারপরেও এখানে তামিমের প্রথম দিকে কালকে মনে হলো যে তামিম থেকে প্রথম আচরণটা আসলো। সাব্বির যদিও বলেছিল যে এ ধরনের ঘটনা ক্রিকেটে হরহামেশাই ঘটে থাকে, এবং তিনিও তার তরফ থেকে বলেছেন যে বিষয়টি নিয়ে কাউকে অতটা ইয়ে না করতে, এবং তামিমের কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি। তো ধন্যবাদ আপনাকে আজিম ভাই, আপনার প্রথম বক্তব্য দেওয়ার জন্য। তো আমরা পরবর্তীতে যাব হাসিনের কাছে, যিনি আমাদের সাথে বর্তমানে 2 জন সংযুক্ত রয়েছেন, মোহাম্মদ সাদমান হাসিন এবং মোহাম্মদ সাদমান তাহসিন। দুজনেই জমজ, এবং দুজনেই আমার ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আমার সাথে। তো হাসিন কি আছে আমাদের সাথে? কি আছি। আহ, তো আপনার কাছে যে এই প্রথম প্রশ্নটা আমি করব, যে সাকিব আল হাসান বাংলাদেশে কতটা গুরুত্বপূর্ণ, এবং তার অপরিবর্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পিছিয়ে পড়বে কিনা? আমার যেটা মনে হয় যে সাকিব আসলে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সর্বসেরা প্লেয়ার, অবশ্যই। এটা নিয়ে কোনো বিতর্ক নাই। অবশ্যই না। তবে সাকিবের বর্তমান যে বয়স বা যে ফর্ম বা যে ফিটনেস বা বোলিং অ্যাকশন, যেই বিতর্কই থাকুক, জি, সেই হিসেবে আমার মনে হয়েছে যে ওকে দলের শূন্যতায় খুব বেশি প্রভাব ফেলবে না। প্রভাব ফেলবে, জি, কিন্তু খুব বেশি ফেলবে না। কারণ কি, তার বোলিং অ্যাকশন নিয়েও রিসেন্ট একটা নিউজ হয়েছে যে তার বোলিং অ্যাকশন ঠিক নাই, আরেকবার দেয়া লাগবে, দিলে তারপরে অ্যাপ্রুভালে সে খেলতে পারবে।
তো সাকিবের বর্তমান ফিটনেস বা যেটাই বলি সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রভাব ফেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হ্যাঁ, শূন্যতা ক্রিয়েট করবে আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো ধন্যবাদ, আপনার সাথে আমিও একমত। তো তাহসিন কি জয়েন রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ, আছি আছি। তো আপনার কাছেও আমি কিছুটা একই কোশ্চেন করব যে সাকিব আল হাসান কতটা গুরুত্বপূর্ণ, এবং এবং তার যে বোলিং অ্যাকশন, তিনি টানা দুবার ব্যর্থ হয়েছেন বোলিং অ্যাকশনে, এবং কি মনে করছেন আপনি তার ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে? সে আর ভবিষ্যতে ক্রিকেট মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ দুইবার মানে লাস্ট যেবার বোলিং অ্যাকশনে ব্যর্থ হয়েছে 1 বছরের জন্য সে মেবি ব্যান হয়েছে বোলিং করা থেকে। এখন সাকিবের যে চোখের একটা প্রবলেম আছে এটা আমরা সবাই জানি। জি, হ্যাঁ, তা অবশ্যই। এবং কিছু যদিও তিনি লাস্ট 1-2 বছর থেকে কিছু লিগ খেলে বেড়াচ্ছেন, বিশেষ করে বাংলা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজিস ভিত্তিক জিম্বাবুয়েতে বলেন বা আপনার আবুধাবিতে বলেন, টুর্নামেন্টে সে ক্যাপ্টেন্সি রয়েছেন এবং ভালো খেলছেন। আর লঙ্কা প্রিমিয়ার লিগেও তাকে যখন বোলিং অ্যাকশন থেকে দূর করে দেওয়া হলো, তখন তিনি ব্যাটিংয়ে ভালো রান করেছেন। তো ধন্যবাদ আপনাকে সাদমান তাহসিন। তো আমরা চলে যাব আবার আজিম ভাইয়ের কাছে, যেটি আমি সরি, আজিম ভাই যেটি বলেছেন যে তামিমের ব্যবহার নিয়ে এবং তামিমের খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। তো রিয়াম ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে তামিম ইকবাল এই যে বিপিএল এ তিনি 6 ম্যাচে 222 রান করেছেন, তার ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে আপনি কি বলবেন, এবং কয়েকদিন পরেই বড় একটি টুর্নামেন্টে সে খেলতে যাচ্ছে। রিয়াম ভাই। জি, লাস্টে কি বললেন একটু আরেকবার যদি ক্লিয়ার করতেন। তামিম ইকবালের ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে আপনি কি বলবেন, এবং কয়েকদিন পরে একটি বড় টুর্নামেন্টে সে খেলতে যাচ্ছেন, সেটি নিয়ে আপনি কি ভাবছেন? না, আমি যতটুকু বলতে চাচ্ছি যে জি, এবং সরি যদি খেলে এবং ক্যাপ্টেন্সি ছেড়ে এবার টিমকে পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল। জি, এম আই রাইট অর রং? কিছুটা তো ওরকমই। আপনি just একটা টুর্নামেন্টের 2 মাস আগে একটা টুর্নামেন্ট 1.5 মাস বা 2 মাস আগে যদি একটা প্লেয়ার টিম ছেড়ে দেয়, ইনফ্যাক্ট ক্যাপ্টেন যে এবং বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান যাকে নিয়ে আমরা ভরসা দেখতাম, টিমের পুরো লেয়ার পুরো জেল একদম নষ্ট করে দিয়েছিল ওই দিনই। আপনি মানলাম যে টিমের ভিতরে অভ্যন্তরীণ ম্যাটার বাংলাদেশে কখনোই বিসিবি কোনোদিন ক্লিয়ার ছিল না। এখন আর ফারুক কমল বলুন বা আগে পাপনা পাপন। কোনোদিনও ক্লিয়ার ছিল না। জি না। টিমের ভিতরে এরকম অভ্যন্তরীণ ঝামেলা কিন্তু সবসময় লেগেই থাকে। জি, তো ওই মোমেন্টে সে একটা টিমকে ছেড়ে দিল, আবার বলে যে বাংলাদেশকে অন করে বা ইয়া করে। হ্যাঁ, আমি মানি সে যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেস্ট ওপেনিং ব্যাটসম্যান, আমি সবকিছু মানি। জি, কিন্তু যখন আপনি দেখবেন যে একটা প্লেয়ার হঠাৎ করে এই যে এভাবে ছেড়ে দিবে টিম, ওইটাও কিন্তু কোনোভাবেই পসিবল না যে টিমটাকে আবার ব্যালেন্স করা। সাকিব 1.5 মাস টাইম পেয়েছে যে টিমটাকে গুছানো, 1.5 মাসে পসিবল। এবং তানজিদ তামিমকে একদম উঠে নিয়ে আসলো, যেমন ইমনকে এখন নিয়ে আসছে লিটনে বল করতে। ইমনকে কিন্তু আগে ক্যারি করতেছিল বিসিবি, কিন্তু তখন কিন্তু তামিমকে ক্যারিও করে নাই। তো অবশ্যই। তখনই আমি ভাবছিলাম যে তামিমের ভবিষ্যৎ শেষ। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ আর দেখি না, এবং ও যে অপশন দেওয়া হচ্ছে আমি খুশি হয়েছি একদম, বলতে গেলে সবকিছু পরিসমাপ্তি। এবং তার ক্যারিয়ার বা দলের জন্য যে কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশ টিমের জন্য, তার জন্য থ্যাংক ইউ এবং শুভকামনা তার বেটার লাইফের জন্য। আর কিছুই আমি বলতে চাচ্ছি না। ধন্যবাদ রিয়াম ভাই আপনাকে। তো ওপেনিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, তানজিদ হাসান তামিম বর্তমান বিপিএল এর এখন পর্যন্ত হাইস্ট রান গেটার, 8 ম্যাচে 308 রান করেছেন। লিটনের সাথে মোটামুটি লাস্ট কিছুদিন ধরে ভালোই খেলছেন। তো আকরাম ভাই, আপনাকে জিজ্ঞাসা করবো যে তানজিদ হাসান তামিম বর্তমান তামিম ইকবাল কিংবা আপনার লিটন দাস পরবর্তীতে ভবিষ্যতে কতটা ইম্প্যাক্টফুল হবে বাংলাদেশ টিমে? ধন্যবাদ। তানজিদ হাসান তামিম আমার কাছে যতটুকু মনে হয়, যতটুকু দেখেছি, এই এভারেজ প্লেয়ার বাংলাদেশের যে প্লেয়ার গুলা হয়, যেমন এনামুল হক, বিজয়, আর পরে লিটন দাস, বা আমাদের বাংলাদেশের যে প্লেয়ার ক্যাটাগরি যাদেরকে আমরা ভালো বলি বা ইয়াংস্টার বলি, তাদের মতোই হবে। আহামরি একেবারে যে অনেক ভালো মানের হয়ে যাবে এমন না। আমাদের যে যারা আছে তাদের মতোই হবে এবং এভাবেই চলতে থাকবে। যেটা ধারাবাহিকটা যে লিটনেরও নাই,
সেটা কিন্তু আমাদের তানজিদ তামিমের আছে। অবশ্যই তো বিগ হিটিং তবে আমাদের ওয়ার্ল্ড বেস্ট, আমাদের ওপেনিং এ বেস্ট সবসময় ছিল তামিম ইকবাল, যেটা হচ্ছে তার টেকনিক বলি বা তার বলারকে ভয় না পেয়ে, যে যখন তামিম ব্যাটিং করতো তখন কিন্তু অপর প্রান্তের বলাররা, তামিম ইকবাল খানের কথা বলছি, জি বলাররা কিন্তু অনেক কিছু চিন্তা করে বল করতো, কারণ জানে যে তামিম ইকবাল খুব ভালো খেলে, এগ্রেসিভ খেলে, ওই চিন্তা ছিল। কিন্তু অন্য যারা কিন্তু ব্যাটিং করে এখন, অপর প্রান্তে বলার কিন্তু খুব সহজে তাদেরকে বল করতে পারছে, কারণ জি খুব তার এত চাপ নেই, বলারটার চাপ নেই, কারণ তারা জানে যে ব্যাটসম্যান প্রেসারে আছে। তো ওই জিনিসটা আমরা মিস করব। তামিম ইকবাল খানের ওই যে বেস্ট ওপেনিং বাংলাদেশের, সেটা এখনো কেউ আসেনি। সো লিটনকে আমরা দেখতেছি, তবে ধারাবাহিক না। তানজিদ তামিমও আমার মনে হয় চলতে থাকবে, তবে আশা করি তার থেকে ভালো কিছু পাবো। ধন্যবাদ আপনাকে। তো আর জি বলেন। ভাই, যদি আমাকে আর কোনো প্রশ্ন করার থাকে করে নিতে পারেন, কারণ আমার একটু যেতে হবে। আচ্ছা যদি ধন্যবাদ। আর কোনো তাহলে প্রশ্ন আপনি থাকে। সবাই কাছ থেকে তাহলে বিদায় নিয়ে নেন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, তারা অনেক ভালো কথা বলছে। আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি একেবারে নতুন এদিকে, জানাশোনা নেই, জাস্ট চেষ্টা করতেছি। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ আপনাকে। তো রাফি ভাই, আপনার কাছে আমি আসবো, অনেকক্ষণ পরে আসলাম আপনার কাছে। তো ক্যাপ্টেন্সি নিয়ে যেটা সমস্যায় ভুগছিলাম, আমাদের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা বর্তমানে 44 নাম্বার রান গেটারে আছেন, তিনি 5 ম্যাচে মাত্র 56 রান করেছেন এবং তার স্ট্রাগল আমরা দেখছি, হোক সেটা ইন্টারন্যাশনাল বা হোক সেটা বিপিএল। তো নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি বলবেন? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো যে বরিশালে তার ভূমিকা কতটুকু? রাফি ভাই। ধন্যবাদ আপনাকে। জি তো নাজমুল হোসেন শান্ত তো আসলে টি-20-তে একেবারেই ধারাবাহিক না, আমরা জানি। তো ইন্টারন্যাশনাল লাস্ট এক বছরে যদি আমরা আসলে পরিসংখ্যান দেখি, তিনি টি-20-র সাথে যাচ্ছেন না এবং তিনি কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি অলরেডি ছেড়ে দিয়েছেন। জি এবং ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি করবেন। জি তো ওয়ানডে তার রেকর্ড ভালো, লাস্ট 1 ইয়ারে তিনি কিন্তু আসলে সবার থেকে তার ভালো এভারেজ রয়েছে এবং রেকর্ড যথেষ্ট তার পক্ষে কথা বলছে। কিছু বিশেষ যদিও ম্যাচে তার জয়লাভ করে ক্যাপ্টেন্সি দিয়েছে আমাদের। একেবারে শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। যদিও তার ক্যাপ্টেন্সি আসলে একেবারে টপ লেভেলের বলবো না। তো লিটন দাস লাস্ট টি-20 সিরিজে যে ক্যাপ্টেন্সিটা করে এসছে, বা মেহেদী মিরাজকেও আমরা যে ধরনের ক্যাপ্টেন্সি করতে দেখি, আসলে নাজমুল হোসেন শান্ত তাদের থেকে খুব বেশি ব্যতিক্রম বলবো না। তবে যেহেতু ফর্ম তার কথা বলছে ওয়ানডেতে, তো এই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ক্যাপ্টেন্সি করবে। আর টি-20তে আসলে তিনি আসলে মানিয়ে নিতে পারছেন না। সোজা কথা হচ্ছে খুব বেশি তাড়াহুড়া করছেন, আর্লি বিগ শট খেলছেন এবং অনেক সময় বল রিড না করে প্রিমেডিটেটেড শট যেটা খেলছেন সেটাই তার জন্য কাল হয়ে যাচ্ছে। টপ এজ হচ্ছে বা হয়তো সার্কেলের ভিতরে তিনি আসলে একটা ক্যাচ দিয়ে বা লফটেড শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো সেটাই হচ্ছে, বরিশালে তার আসলে খুব একটা ইম্প্যাক্ট নেই, যেহেতু সে একেবারে টপ ক্যাটাগরি প্লেয়ার ছিল। 60 লাখ টাকা দিয়ে ফরচুন বরিশাল তাকে কিনতে হয়েছে, এই কারণেই তাকে দিয়ে আসলে ফরচুন বরিশাল খেলাচ্ছে। আর আসলে টপ অর্ডার আসলে এছাড়া কিন্তু ওনাকে খেলানোর কোনো কারণ আমি দেখছি না। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান আমরা প্রীতম কুমারকে দেখেছি, যেহেতু মাঝখানে মুশফিকুর রহিমের হাতে একটু সমস্যা ছিল, কিপিং করতে পারেননি। প্রীতম কুমারও আসলে খুব রেপুটেটেড প্লেয়ার না। সবকিছু মিলে মাঝখানে কিন্তু শান্তকে দিয়ে আমরা দেখেছি যে উইকেট কিপিংও করিয়েছে ফরচুন বরিশাল, যেখানে কিন্তু একটা যে ম্যাচটা রংপুরের সাথে বরিশাল হারলো, সেখানে কিন্তু একটা বিগ মিস, রান আউট মিস করেছিল না নুরুল হাসান সোহানের নাজমুল হোসেন শান্ত। তো তিনি আসলে উইকেট কিপার না, তাকে দিয়ে আসলে ফরচুন বরিশাল অনেক কিছু ট্রাই করেই নিচ্ছে, যেহেতু তার থেকে ব্যাটিং সার্ভিসটা পাচ্ছে না বা অনেক টাকার একটা বিষয় রয়েছে, তাকে কেনা হয়েছে, তাকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এখন পর্যন্ত সফল হননি। আসলে এই বিপিএল এ কতটুকু কি করতে পারবেন তা নিয়ে আসলে সবারই সন্দেহ রয়েছে। টি-20তে আসলে তার খুব বড় রিসেন্টলি আসলে কোনো ভালো কিছুর আশা আমরা করতে পারছি না। তবে ওয়ানডেতে তার প্রতি শুভকামনা রইল। ওয়ানডেতে বা টেস্টে তিনি খেলবেন, সেখানে তিনি বড় রান করে জাতীয় দলের জন্য ভালো কিছু করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ রাফি ভাই আপনাকে। তো আমি হাসিনের কাছে আবার যাব যে তিনি যেটা আমাদের রাফি ভাই বললেন যে নাজমুল হোসেন শান্তকে নিয়ে, তো বরিশাল টিমে যে ওপেনিংয়ে খেলছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত,
তো হাসিন, আপনার কাছে আবার প্রশ্ন হলো যে নাজমুল হাসান শান্ত যেই খেলাটা দিচ্ছেন আপনার বরিশালের হয়ে 5 ম্যাচে 56 বা কিছু সমস্যা দেখছি তার অতীতে, তো ভবিষ্যতে যে আমাদের পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেখানে কতটা ইম্প্যাক্ট ফেলবে নাজমুল হাসান শান্ত? হাসিন। ধন্যবাদ নাজিমকে জি, আমাকে কোশ্চেনটা করার জন্য। অবশ্যই। কোশ্চেনটা ছিল যে শান্তর এই বর্তমান ফর্ম আইসিসি ট্রফিতে কিরকম ভূমিকা রাখবে। জি, তো কাফি ভাই যেটা বললেন যে শান্ত আসলে টি-20 তে আসলে খুব বেশি মানাতে পারতেছে না, কিন্তু জি, গত 1 বছরে যে তার এভারেজ ওডিআইতে সেটা খুব ভালো। ভালো ছিল। তবে তারপরেও আমি মনে করি যে আইসিসি ট্রফির আগে বিপিএল এর মতো একটা টুর্নামেন্টের মতো পারফরমেন্স আমার মনে হয় যে একটা ইম্প্যাক্ট ফেলবেই একটা টুর্নামেন্ট খেলার আগে। অবশ্যই। শান্তর যে সমস্যাটা আমার যেটা মনে হয় যে ওর শট চুজিং এর সমস্যা আছে, আর তার টেকনিক্যাল কিছু ডিসিশন ভুল হয়, আর নেতৃত্বের ক্ষেত্রে তার আমার মনে হয় যে বড় ম্যাচে সে চাপ সামলাইতে পারে না, সে ভুল জি, ভাল ডিসিশন নেয় কিছু কিছু ক্ষেত্রে, যেটা বড় বড় ম্যাচে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। আর বরিশালে আসলে তাকে অনেক দাম দিয়ে কেনার পরেও সেরকম পারফরমেন্স সে করতে পারতেছে না, কারণ তার টি-20-র বর্তমান যে পারফরমেন্স সেটা খুবই হতাশাজনক। জি, আর আমার যেটা আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে বাংলাদেশের টপ অর্ডার যেটা আছে, আসলে ওই লিটন দাসকে বাদ দেওয়া আমার মনে হয় এটা একটা ভুল ডিসিশন, একদম ব্যক্তিগত ব্যাপার। জি, কারণ বর্তমানে যারা আছে কারোরই আসলে এই মানে ধারাবাহিকতা নাই, সেই হিসেবে লিটন দাসের ধারাবাহিকতা নাই ঠিক আছে, কিন্তু যারা আছে তাদের মধ্যেও ধারাবাহিকতাটা বেশি। একটু। জি, তানজিদ তামিম বা সৌম্য সৌম্য সরকার যেই সরকার। থাকুক, জি, আমার মনে হয় যে লিটন দাসকে রাখা উচিত ছিল, কারণ তার বড় বড় অবশ্যই। টুর্নামেন্ট খেলার একটা অভিজ্ঞতা আছে। এটাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ হাসিন আপনাকে। তো আমরা চলে আসব আমাদের বিশেষ দুই ব্যক্তি নিয়ে, যিনি হলো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম সেপ্টেম্বর 4, 2022 এবং মাহমুদুল্লাহ রিয়াদ অক্টোবর 8, 2024 টি-20 থেকে অবসর নিয়েছিলেন এবং বর্তমানে ঘটে যাওয়া বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ 39 নাম্বার পজিশনে আছেন হাইস্ট রান গেটারে, 6 ম্যাচে 3 ইনিংসে 68, এবং মুশফিকুর রহিম 42 নাম্বারে আছেন, 6 ম্যাচে 3 ইনিংসে 62। যদিও এটা অতটা খারাপ কিছু না, কারণ আমরা দেখছি যে বরিশাল টপ অর্ডার এতটা ভালো করছে যে শেষের দিকে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা মোহাম্মদ নাবিকে কিছু করতে হচ্ছে না। তো আজিম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কি মুশফিক এবং মাহমুদুল্লাহর লাস্ট বড় কোনো টুর্নামেন্ট কিনা? তাদের যে বয়স এখন, আমার তো মনে হচ্ছে এটাই শেষ। এবং মাহমুদুল্লাহ রিয়াদ আমি আশা করি এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসে উনি অবসরে যাবে, কারণ জি, ওনার বয়স ওনার পক্ষে কথা বলছে না। জি, আপনি দেখবেন উনি কিন্তু সিঙ্গেল গুলাকে ডাবল করতে পারছে না, আবার ফিল্ডিং ও আমি দেখলাম যে উনি যে মানে আগের মতো এফোর্টটা দিতে পারছে না। জি, ওনার বয়স আমি দেখলাম ওনার পক্ষে কথা বলছে না, মূলত এটাই। আর আমি চাইবো, আমার ব্যক্তিগত চাওয়া এটা, যে উনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে অবসরে যান। এবং একই কথা থাকবে মুশফিকের ব্যাপারেও। মুশফিকের বয়সও মেবি 36-37 চলতেছে। জি, এবং 37 প্লাস। 25, এখন তো 25-27 সালে সম্ভবত 39, এবং ওই বয়সে এসে যে জাতীয় দলকে আসলে কিছু দিতে পারবে কিনা জি, এ ব্যাপারে আমার সন্দেহ যথেষ্ট পরিমাণ। সেই হিসেবে মুশফিক যদি চলে যায়, মুশফিকের জায়গায় লিটনে আসবে পরবর্তীতে উইকেট কিপার হিসেবে। অবশ্যই। আর আমরা আরেকজন, আর আমার একটা চাওয়া ছিল জি, আহ, বলেন। যে মানে মানে নির্বাচক মন্ডলী একটা খেলতে পারতো, বাজি খেলতে পারতো বা করতে পারতো, যেমন আনিসুল ইমন, সরি, তামিম, তামিম। আন্ডার 19 এর যে তামিম আর কি। জি, তানজিদ ওর তামিম। পুরো নামটা এই মুহূর্তে মনে তানজিদ হাসান না, না তামিম। সরি, মানে এই, না না, তানজিদ হাসান তামিম না, জুনিয়র তামিম, এবার ওয়ার্ল্ড আজিজুল কাপে হক খেললো তামিম। যে, মানে আজিজুল হক, আজিজুল হাকিম তামিম। জি, এই তামিমকে নিয়ে একটা চেষ্টা করতে পারতো, মানে বড় টুর্নামেন্ট তো একটা সুযোগ দিয়ে দেখতে পারতো। হয়তো তার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা নাই বা বড় কোনো টুর্নামেন্টে খেলে না, জাস্ট আন্ডার 19 খেলে আসছে মাত্রই, আহ, একটা সুযোগ কাজে লাগাইতে পারতো। অবশ্যই। আপনার মনে আছে কিনা নাই, 2007-এর বিশ্বকাপের আগে তামিম ইকবালকে কিন্তু জিম্বাবুয়ে ট্যুরে খেলিয়েছিলেন তখনকার নির্বাচক, এখন যিনি নির্বাচক। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। জি, তামিম ইকবাল, ফরাত রেজা, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, এই মুশফিকুর রহিম। চারজনকে জিম্বাবুয়ে সিরিজে খেলিয়েছিলেন। এবং ওই টুর্নামেন্টে ফরাত রেজা কিন্তু অভিষেক ম্যাচে 50 করছিল, কিন্তু আনফরচুনেটলি ফরাত রেজা আইসিএল এ যাওয়ার কারণে হারিয়ে গেল, কিন্তু জি, সাকিবরা টিকলো। আমরাও ফরাত রেজাকে বড় বড় অলরাউন্ডার ভেবেছিলাম, কিন্তু সে তো শেষ পর্যন্ত তেমন নাই। কিছু করে কিন্তু উঠতে তামিমকে পারেনি। ওই টুর্নামেন্টে আমরা, হ্যাঁ, তামিম ইকবাল সেকেন্ড ম্যাচে সম্ভবত 48 রান না কত জানি করলো, এখন মনে পড়তেছে না, প্রায় 18-19 বছর আগে কাহিনী জি, তো। জি, সম্ভবত।
হ্যাঁ, এরকম একটা ট্রাই করতে পারতো এই তামিমকেও নিতে, মানে একটা ঝুঁকি নিতে পারতো আমার মনে হয় পারভেজ ইমনের জায়গায়। জি ধন্যবাদ। তো আজিজুল হক তামিম, যেটা আমি বলবো যে আমি একটা জিনিসে দেখলাম, কিছুদিন আগে দেখলাম যে আজিজুল হক তামিম এবারের বিপিএলে সবচেয়ে রোস্ট একটি তার অ্যাভারেজ রয়েছে, কারণ আমরা দেখেছি তিনি ডাক মেরেছেন অনেকগুলো। কিন্তু আমরা যদি এশিয়া কাপে দেখি যেখানে বাংলাদেশ আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যাপ্টেন আজিজুল হক তামিম, পাকিস্তানের বিরুদ্ধে যে বিখ্যাত কিছু বিশিষ্ট শট মেরেছিলেন, সীমারকে দাঁড়িয়ে থেকে লং অনের ওপর দিয়ে যে 6 মেরেছিলেন, এটি আসলেই দেখার মতো ছিল। তো তাহসিন, আপনি কি আমাদের সাথে রয়েছেন? আসি। তো আমরা অন্য কিপিং ক্যাটাগরিকে যাব, যেহেতু আমরা বলছিলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহ খুব সম্ভবত এটি বড় শেষ কোনো টুর্নামেন্ট। তো মুশফিকুর রহিম পরবর্তীতে, যেখানে আজিম ভাই বলছিলেন যে লিটন দাসই পরবর্তী ভরসা, তো এখানে আমাদের কিপিংয়ে আরেকটি নাম রয়েছেন সোহান। তো সোহান রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করছেন বিগত 2-3 বছর ধরে এবং ইন্টারন্যাশনালে 2022 ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছিলেন, তারপরে দল থেকে বেরিয়ে গেছেন এবং বর্তমানে যে বিপিএলে 7 ম্যাচে 7টি জয় নিয়ে দিয়েছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। তো নুরুল হাসান সোহানকে নিয়ে আপনি কিছু বলতেবেন কিনা এবং পরবর্তীতে আপনি কোনো উইকেট কিপারকে দেখছেন কিনা? নুরুল হাসান সোহান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ লিডার। সে জি ম্যাচে যেভাবে ডিসিশন নেয় বা আছে অ্যাগ্রেশন যেটা দরকার একটা প্লেয়ারের খেলার, সবই ঠিক আছে। নুরুল হাসান সোহান দলে কন্ট্রিবিউশন রাখতেছে, সে সব সিদ্ধান্তে মানে লিডারের যেটা গুণ, যে নুরুল হাসান সোহান অবশ্যই একটা ভালো প্লেয়ার, মানে ভালো লিডার। জি তোর মধ্যে এখনো ম্যাচুরিটি আমি দেখি না, মানে একটা প্লেয়ার যে খেললে ম্যাচুরিটি গ্রো করবে সেটা এখনো আসে নাই। সবই ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যে নতুন উইকেট কিপার হিসেবে আমি লিটন দাসকেই দেখতেছি, কারণ লিটন দাসের সিদ্ধান্ত মানে চয়েস মেকিং বা দ্রুততার সাথে স্টাম্পিং যা আছে জি সব সোহানের থেকে আমি বেটার কোয়ালিটি দেখি। এই জন্য সেই হিসেবে নতুন উইকেট কিপার হিসেবে আমি সোহানকে দেখতেছি না, লিটন দাসকেই দেখতেছি। যেহেতু আমরা সোহানকে নিয়ে কথা বললাম, তো আপনার কাছে সেম কোশ্চেনটি রিপিট করব যে লিটন দাস পরবর্তীতে যে যদি আমরা কাউকে ভাবি ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, তো নুরুল হাসান সোহান এবং আনামুল হকের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? নুরুল হাসান সোহানকে, কারণ আনামুল হক বিজয়ের আমি ভবিষ্যৎ দেখতেছি না আসলে, এই জন্য। জি ধন্যবাদ। তো পঞ্চপাণ্ডবের বিদায় হতে যাচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে। তো রিয়াম ভাইয়ের কাছে প্রশ্ন করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতে আমরা আমাদের যে পঞ্চপাণ্ডব, আমাদের সাথে কেউ থাকছে না মোটামুটিভাবে বলা যায়, যদিও সাকিবের বিষয়টি আমরা এখনো শিওর না। তো আপনি পঞ্চপাণ্ডববিহীন বাংলাদেশ দল নিয়ে কি ভাবছেন এবং ভবিষ্যতে কাকে আপনি লিডার হিসেবে ভাবছেন বাংলাদেশ দলে? জি ধন্যবাদ। যে পঞ্চপাণ্ডব নিয়ে আমি ভাবতেছি যে বাংলাদেশে কিন্তু পঞ্চপাণ্ডব কনসেপ্টটা এসেছে ওই যে মাশরাফি থেকেই, 2015 সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে। জি তো তারপর থেকে আমরা পঞ্চপাণ্ডব বা সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহকেই আমরা ছাড়া ভাবতেই পারতাম না। তারপর মাশরাফির বিদায় হলো, আস্তে আস্তে তামিম বিদায় নিল, এখন সাকিব এবং আলটিমেটলি মাহমুদুল্লাহ এবং মুশফিক যাচ্ছে অলমোস্ট। জি তো আমি পঞ্চপাণ্ডব বিহীন বা পঞ্চপাণ্ডব কিন্তু দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন রেখেছে সেই 2007-8-9 থেকে। যদি করেন বাংলাদেশ কিন্তু ওরা 5 জনকে ছাড়া ভাবাই যায় না। কিপিং এ মুশফিক এবং ওপেনিং এ তামিম, আর ক্যাপ্টেন্সি তো আউটস্ট্যান্ডিং এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সাকিব তো অলরাউন্ডার হিসেবে পুরো বিশ্বেই এক নাম্বার অলরাউন্ডার পরিচিত, বাংলাদেশ উজ্জ্বল নক্ষত্র। তো আমি এখন সবসময় তো আগাতে হবে, ওরাও যদি নর্মালিও বিদায় নিত, যদি সকলে যদি নর্মালি বিদায় নিত, ওরা তো একটা না একটা বিদায় নিতেই হতো। তো আমি মনে করি যে পঞ্চপাণ্ডব যা করে গেছে ওদেরকে আর না বাড়িয়ে এখন সামনে ভাবা উচিত। এবং যদি আমাকে বলেন যে কাকে আমি দেখতেছি, আমার মনে হয় যে সাকিব যেমন ছিল আগের অলরাউন্ডার, যে এবং ক্যাপ্টেন একটা ম্যাটেরিয়াল ছিল এবং সাকিবের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং, কিন্তু সে কিন্তু ঠিকভাবে টাইম পায়নি 2011 সালে, তখন সে ইমম্যাচিউর ছিল। তো তখন ক্যাপ্টেন্সি করেছে 2011 সালে। হ্যাঁ, তো তখন ওকে বাদ দিয়ে দেওয়া হলো 2012 ওই হারার পরে বা খারাপ পারফরমেন্সের পরে ক্যাপ্টেন হিসেবে। তারপর মাশরাফি আসলো, তারপর তামিমকে সাকিব আবার আসলো, কিন্তু একটা ঘটনার কারণে সাকিব আবার বিদায় হলো, ওই যে জুয়া কাণ্ড নিয়ে। এখন তো আর পঞ্চপাণ্ডবের আর তো ভবিষ্যৎ নেই। তা আমি
ক্যাপ্টেন হিসেবে চাচ্ছি যে আইদার লিটন দাস আর না হলে মেহেদী হাসান মিরাজ। মানে বর্তমান বাংলাদেশের জি। টিম ম্যানেজমেন্টে বা টিমে যারা আছে, অবশ্যই। যদি আরো এর মধ্যে ভালো কোনো প্লেয়ার হিসেবে, যেমন আন্ডার 19 কেউ আসলো, এসে 3-4 বছর ভালো সার্ভিস দিল, জি। তারপর ওকে অন্য কেউ হয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে আর কোন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কাউকে দেখছি না, লিটন এবং মিরাজকে বাদ দিয়ে। কারণ শান্তকে আমার মনে হচ্ছে না যে চ্যাম্পিয়নশিপের পরে ক্যাপ্টেন হিসেবে রাখবে, কজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরমেন্সে আমি অনেক সন্দেহ পোষণ করতেছি। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে মিরাজ বা লিটনের মধ্যে কাউকে ক্যাপ্টেন দেওয়া উচিত। ধন্যবাদ রিয়াম ভাই আপনাকে। তো আজিম ভাইয়ের কাছে আমি আরেকবার যাব। যেটা বলছিলেন যে রিয়াম ভাই যে লিটন দাসের কথা, তো আমার পার্সোনাল মতে যে টি-20তে লিটন দাস আমি মনে করি ক্যাপ্টেন্সি হিসেবে অনেক যোগ্য, যেটা আমরা লাস্ট সিরিজে দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তো আপনি কি মনে করেন ক্যাপ্টেন্সি নিয়ে, এবং টেস্টে বা ওয়ানডেতে আপনি কোন পজিশনে কাকে ক্যাপ্টেন্সি দেখছেন ভবিষ্যতে? সত্যি কথা বলতে কি, লিটন আর মিরাজ ছাড়া এখন সেরকম ভাবে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর ওদের ভবিষ্যতে যদি দেখি, আমি আর ইচ্ছা কি তাসকিনকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, অথবা তহিদ হৃদয়কে নিয়ে ট্রাই করা উচিত। এটা হচ্ছে আমার। আর যদি এরই মধ্যে যদি আমরা আজিজুল হাকিম তামিমকে তৈরি করে ফেলতে পারি, তাহলে তাকে নিয়ে পরিকল্পনা করা উচিত। এটা হচ্ছে আগামী 3-4 বছর পরের আর কি আমার। কারণ এর মধ্যে তো লিটন আর মিরাজ 4-5 বছর আশা করি তো ওরা খেলবে, যদি ফর্ম ওইভাবে না হারিয়ে ফেলে। জি জি জি। যদি লিটনের ফর্ম আপ এন্ড ডাউন করে সব সময়, কিন্তু এটাই লিটন আমাদেরকে দ্বিতীয় আশরাফুল ভাবতেই হবে। অবশ্যই। ধন্যবাদ। আশরাফুল যেরকম কন্টিনিউ করতে পারতো না, কবে পারফর্ম করবে, কবে কোন ম্যাচ খেলবে, আমরা যখন শিওর ছিলাম না, আশরাফুল নিজেও শিওর থাকতো না। ঠিক লিটনের অবস্থা সেম। জি, ধন্যবাদ। আপনার সাথে আমিও একমত। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। তো রাফি ভাইয়ের কাছে আমি একটি ছোট বক্তব্য চাচ্ছি। যদিও প্রশ্নটা পুরাতন, কিন্তু আমি আবার জানতে চাচ্ছি যে ভবিষ্যতে যে হার্ড হিটিং নিয়ে আমাদের কাজ করা দরকার, এবং আমাদের যে ব্যর্থতা, সেখানে শামীম হোসেন অনেক ভালো করছেন। আমাদের পিছনে আফিফ আছেন, ইয়াসির আলী রাব্বি রয়েছেন, এবং বর্তমানে সাব্বির যে বিগ হিটিং অ্যাবিলিটি দেখছি, 6 হিটিংগুলো দেখছি। তো আপনি ভবিষ্যতের জন্য কোন হার্ড হিটারকে আপনি এগিয়ে রাখবেন? হার্ড হিটার যদি বলি, শামীম এখন সবার থেকে এগিয়ে। আসলে তার 360 ডিগ্রি শট বলেন বা প্রিমেডিটেটেড শট যেটা বলেন, সব দিক থেকে আসলে শামীম হোসেন পাটোয়ারি নিজেকে আসলে লাস্ট 2-3 বছর যেভাবে সে ট্রেনিং করেছে, সব দিক থেকে এগিয়ে রয়েছে। তার শুধু এখন মাঠে এক্সিকিউশনটা ভালো করতে হবে। এছাড়া আকবর আলীকেও আমি দেখছি। আকবর কিন্তু আসলে ভালো ক্যাপ্টেনও, উইকেট কিপার হিসেবেও যথেষ্ট ভালো। এবং নুরুল হাসান সোহানকে আমার মনে হচ্ছে আগের থেকে অনেক বেশি ম্যাচিউরড। শুধু এই বিপিএল এ ভালো খেলছেন বা রংপুরকে 7 ম্যাচে 7টি জয় এনে দিয়েছেন তাই না, আপনি যদি দেখেন যে এনসিএল টি-20তে কিন্তু সে যথেষ্ট ভালো উইকেট কিপিং করেছে, এবং তার কিপিং এর জন্য জাস্ট 2টি রান আউট করার জন্য কিন্তু এনসিএল এ তার খুলনা বিভাগকে কিন্তু 2টি ম্যাচ তিনি জিতিয়েছেন। একদম লাস্ট ওভারে বরিশালের সাথে 1 রানে জিতিয়েছিল খুলনার একটি ম্যাচ। একদম জাস্ট হচ্ছে অপোনেন্ট ক্রিজের বলবো যে বিপরীত সাইডের যে উইকেটটা ছিল সেটা কিন্তু তিনি ভেঙে কিন্তু একদম নিশ্চিত জয়টা ছিনিয়ে নিয়েছিল বরিশালের। তো সেদিক থেকেও কিপিং এ আসলে বাংলাদেশের বেস্ট কিপার এখন নুরুল হাসান সোহান বা আকবর আলী, বা ফিনিশিং ও তারা যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখছে। সাব্বিরের বিষয়টা আসলে আমরা খুব বেশি আগ্রহ দেখাতে পারছি না এই কারণেই, কারণ তিনি অনেকটাই লিটনের মতো অধারাবাহিক বা আরো বেশি অধারাবাহিক, এবং শৃঙ্খলা জনিত তার কিছু কারণের জন্য তিনি ক্যারিয়ারে পিছিয়ে গেছেন। সেটাও আসলে তিনি কতটা ঠিক করে বা ইন্টারন্যাশনাল স্টেজে টিকতে পারবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে বিগ হিটার আমাদের রয়েছে। এখন আমরা যদি দেখি, সিলেটের আরিফুল হকের কথা বলতে পারি, বরিশালের আরিফুল ইসলাম একজন রয়েছে ইয়াংস্টার, সেও যথেষ্ট বিগ হিটিং করতে সক্ষম। আজিজুল হাকিম তামিমের কথা বললেন, সবাই আসলে কিন্তু সক্ষম। এখন যেটা দরকার, যারা ভালো করছে বিপিএল এ বা এনসিএল টি-20তে, তাদেরকে নিয়ে 3-4টা টিম করে আমাদের যে পজিশন গুলোতে আসলে দুর্বলতা রয়েছে, বিশেষ করে পেসার অলরাউন্ডারদের নিয়ে দুর্বলতা বা হার্ড হিটারদের নিয়ে দুর্বলতা, এই হার্ড হিটার বা লেট অর্ডারে বা মিডল লেট অর্ডারে যারা ভালো খেলছে তাদেরকে জাস্ট শর্ট আউট করে হচ্ছে কিছু
প্র্যাকটিস ম্যাচ খেলানো দরকার এবং কিছু ভালো কোচের অধীনে যদি রাখা যায়, যেহেতু আমাদের এসপি টিম রয়েছে, বাংলা টাইগার্স রয়েছে, তাদের ইসে যদি ক্যাম্প করে যদি কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা যায় নিজেদের মধ্যে বা জাতীয় দলের সাথে, সেখান থেকে আসলে বোঝা যাবে যে কে বেটার প্লেয়ার। তো বিপিএল ধন্যবাদ। থেকে অনেকটা বোঝা যাচ্ছে জি তার জি জি ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা আজকে শেষের দিকে রয়েছে এবং আজকে একটি ইন্টারেস্টিং কোশ্চেন করে আমরা শেষ করব। আমাদের সাথে যেহেতু রয়েছেন সাদমান হাসিন এবং সাদমান তাহসিন, দুজনেই জমজ, তো দুজনের কাছে একটি ইন্টারেস্টিং কোশ্চেন হলো আপনাদের বাংলাদেশের মধ্যে ফেভারিট প্লেয়ার কি এক না আলাদা? কে আপনাদের মানে আপনাদের ফেভারিট প্লেয়ারটি কে? আমার আমার ফেভারিট প্লেয়ার ছিল মাশরাফি, মানে এখন বর্তমানে তার যে ইমেজ সেই হিসেবে তার মানে বলা যায় না, কিন্তু প্লেয়ার হিসেবে আমি তাকে খুবই পছন্দ করতাম অনেক ছোটবেলা থেকে। হাসিনের কি ছিল, হাসিনের আমার সাথে মিলে না, হাসিন বলুক। হাসিন আপনারটাই। আমার প্রথম দিকে ছোটবেলায় ছিল হাবিবুল বাশার, জি আর পরের দিকে গিয়ে মাশরাফি ছিল। তো আশরাফুল একসময় পছন্দ ছিল, তো আশরাফুলের তো কাণ্ডের জন্য পরে আর আশরাফুলকে সাপোর্ট করা যায় নাই। জি বুঝতে তো পারছি। এটাই মোটামুটি। তো ধন্যবাদ সকলকে আজকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য, এবং আমাদের নতুন যে গেস্ট রয়েছে রিয়াম ভাই, আজিম ভাই, সাদমান হাসিন, সাদমান তাহসিন, আপনাদেরও ধন্যবাদ। তো আশা করছি বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে এবং আমরা ভবিষ্যতে আবার আমরা সবাই একত্রিত হব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য, আমার চ্যানেলে সংযুক্ত থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমবার হয়তো একটু জড়তা ছিল, আশা জি। করি এটা ওভারকাম করে আসবো পরের ইনশাআল্লাহ program টাতে। ভবিষ্যতে আমরা আরো বড় আকারে এটি করব। জি ধন্যবাদ আপনাকে। নাজিম, জি ধন্যবাদ ভাইয়া সবাইকে সবাইকে। ধন্যবাদ। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।